আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। সেই ভিডিওতে রয়েছে ক্লাস 7-এর ইতিহাস বইয়ের বিভিন্ন প্রশ্নোত্তর। আমরা তৃতীয় অধ্যায়ের যে প্রশ্নোত্তর রয়েছে সেগুলো আজকে আলোচনা করব। এই দেখো তোমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে ভারতের সমাজ, অর্থনীতি, সংস্কৃতি ও সংস্কৃতির কয়েকটি ধারা, খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক। এই সময়কালে যে প্রশ্নোত্তরগুলো রয়েছে এই অধ্যায় থেকে, সেই প্রশ্নোত্তরগুলো আমরা একবার দেখে নিই। দেখো, প্রথমের তোমাদের প্রশ্ন যে রয়েছে তা হলো 1 নম্বরের নিচের নামগুলির মধ্যে কোনটি বাকিগুলির সঙ্গে মিলছে না, তার তলে দাগ দাও। ক নম্বর হচ্ছে নাড়ু, চোল, উর, নকরম। তাহলে উত্তর হবে চোল। চোলে দাগ দেওয়া রয়েছে, দেখুন। তারপর রয়েছে অদন্তপুরী, বিক্রমশীল, নালন্দা, জগদ্দল ও লক্ষ্ণৌতি। তাহলে এইখানে উত্তর হবে লক্ষ্ণৌতি। দাগ দেওয়া রয়েছে, আগেরটাতে চোল। পরবর্তীকালে দেখো লেখা আছে গ নম্বরে জয়দেব, ধীমান, বিটপাল, সন্ধ্যাকর নন্দী, চক্রপাণি দত্ত। তাহলে এখানে উত্তর হবে গ, জয়দেব। জয়দেব দাগ দেওয়া রয়েছে। তারপর হচ্ছে ঘ নম্বরে লুইপাদ, অশ্বঘোষ, সহপাদ, কান্নপাদ। উত্তর হবে অশ্বঘোষ। তাহলে এইখানে ক, খ, গ, ঘ এই যে 4টা প্রশ্ন ছিল, 4টার কী কী উত্তর হবে সেগুলোর তলায় দাগ দেওয়া রয়েছে। এবারে তোমরা দেখে নিতে পারো 2 নম্বরের যে প্রশ্ন রয়েছে সেখানে রয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি তোমার সবচেয়ে মানানসই বলে মনে হয়। ক নম্বরের যে বিবৃতি, বাংলার অর্থনীতি পাল সেন যুগে কৃষি নির্ভর হয়ে পড়েছিল। ব্যাখ্যা 1-এ আছে 1 নম্বরে পাল সেন যুগে বাংলার মাটি আগের যুগের থেকে বেশি উর্বর হয়ে গিয়েছিল। 2 নম্বর পাল সেন যুগে ভারতের পশ্চিম দিকে সাগরে আরব বণিকের দাপট বেড়ে গিয়েছিল। আর 3 নম্বর রয়েছে পাল সেন যুগে রাজারা কৃষকদের ফসলের উপর কর নিতেন। তাহলে উত্তর হবে 2 নম্বর পাল সেন যুগে দাগ দেওয়া রয়েছে। তাহলে পাল সেন যুগে ভারতের পশ্চিম দিকে সাগরে আরব বণিকের দাপট বেড়ে গিয়েছিল। এবারে খ নম্বরে বিবৃতিতে রয়েছে দক্ষিণ ভারতে মন্দির ঘিরে লোকালয়ে বসবাস তৈরি হয়েছিল। তাহলে এইখানে 3টা উত্তর রয়েছে 1, 2, 3। সেইখানে ব্যাখ্যার 1 নম্বর উত্তর হবে রাজা ও অভিযাত্রা মন্দিরকে নিষ্কর জমি দান করতেন। গ নম্বরের বিবৃতিতে রয়েছে সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল। সেখানে ব্যাখ্যা 1, 2, 3 আছে। 2 নম্বর উত্তর হবে সে রাজারা ব্রাহ্মণ্য ধর্মকে প্রাধান্য দিতেন। এরপর রয়েছে আমাদের দেখো প্রশ্ন সংক্ষেপে 30 থেকে 50টি শব্দের মধ্যে উত্তর দাও এখানে। তাহলে সেইখানে রয়েছে ক নম্বরে, তাহলে দক্ষিণ ভারতে খ্রিস্টীয় 9ম থেকে 11দশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি কেন করেছিল। তাহলে এই যে পেছনে লেখা আছে উত্তর, সেখানে 27 নম্বর পেজ, 29 নম্বর, 37 নম্বর এবং 38 নম্বর এই পেজগুলোতে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। তাহলে আমরা দেখিনি ক নম্বর উত্তর 27 নম্বর পেজে। দেখো 27 নম্বর পেজ, এইখানে উত্তর আছে, দেখে নিতে পারো। 3 নম্বরে ক, দক্ষিণ ভারতে অবশ্য 9ম থেকে 11দশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি লক্ষ্য করা যায়। বিভিন্ন লেখক থেকে জানা যায় চেট্টি বা বণিকরা পণ্য সাজিয়ে যাতায়াত করতেন। বিভিন্ন বণিক সংগঠন বা সমবায়ের কথাও জানা যায়। ওই সংগঠনগুলি বিভিন্ন মন্দিরকে জমিদান করতেন। সেরকম বর্ণনা দক্ষিণ ভারতের তাম্রলেখগুলিতে পাওয়া যায়। দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে চোলদের ক্ষমতা বাড়ায়, সেখানকার বাণিজ্যের উপর ভারতীয় বণিকদের প্রভাব আস্তে আস্তে বেড়েছিল। তাহলে এটা হচ্ছে 3-এর কয়ের উত্তর। এরপর আমরা 3-এর ক্ষয় দেখি। 3-এর খতে রয়েছে আমাদের প্রশ্নটা আগে দেখে নিই। 3-এর খতে রয়েছে পাল ও সেন যুগে বাংলায় কী কী ফসল উৎপন্ন হতো, সেই ফসলগুলির কোনটি এখন চাষ করা হয়। 29 নম্বর পেজে আমাদের রয়েছে। 29 নম্বর পেজে সেখানে গিয়ে দেখে নিতে পারো। 29 নম্বর পেজ দেখুন উপর রয়েছে। এই যুগে প্রধান ফসলগুলি ছিল ধান, সর্ষে এবং নানা রকমের ফল, যেমন আম, কাঁঠাল, কলা, ডালিম, খেজুর, নারকেল ইত্যাদি। আজকে বাঙালির খাদ্য তালিকায় ডাল একটি প্রধান উপাদান, অথচ সেই যুগের শস্যের মধ্যে ডালের উল্লেখ পাওয়া যায় না। এছাড়া কার্পাস বা তুলো, পান, সুপারি, এলাচ, মোয়া ইত্যাদি প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। গ্রামের আশেপাশে ঘন বাঁশ বা নানা রকম গাছের কথাও জানা যায়, সেগুলি কাঠ ছিল। এই যুগের অন্যতম প্রধান সম্পদ। নদীপূর্ণ বাংলার একটি বড় সম্পদ ছিল মাছ। তাহলে এইখানে আরও ভিতরে তুমি বাঙালির খাওয়া দাওয়ার মধ্যে অনেক কিছু পাবে। দেখুন
সেখানে বিভিন্ন শাকসবজির কথাও রয়েছে। খাদ্য তালিকায় নানা ধরনের শাকসবজি ছিল। আজ আমরা যেসব সবজি খাই সেগুলো লেখা আছে বেগুন, লাউ, কুমড়ো, ঝিঙে, কাঁকরোল, ডুমুর, কচু ইত্যাদি প্রাচীনকাল থেকে বাঙালির খাবারের জায়গা করে নিয়েছে। তাহলে এইভাবে এখান থেকে মোটামুটি তোমরা দেখে নিয়ে একটু নিজের মতন করে লিখে নিতে পারো। এবারে নেক্সট প্রশ্ন রয়েছে, রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও। তাহলে 37 নম্বর পেজে রয়েছে, দেখে আমরা 37 নম্বর পেজ। এই দেখো 37 উপর উত্তর আছে, ঠিক আছে। সেন যুগে লক্ষণ সেন রাজসভায় কবি জয়দেব সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক। তার গীতগোবিন্দম কাব্যের বিষয় ছিল রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী। লক্ষণ সেন রাজসভার আরেক কবি ধৈ লিখেছিলেন প্রবন্ধ কাব্য। এই যুগের আরও 3 জন কবি ছিলেন গোবর্ধন, উমাপতি ধর এবং শ্রণ। এই 5 জন কবি একসঙ্গে লক্ষণ সেনের রাজসভা পঞ্চরত্ন ছিলেন। রাজসভার ত্রয়োদশ শতকের গোড়ায় কবি শ্রীধর দাস কর্তৃক সংকলিত সদুক্তি কর্ণামৃত গ্রন্থে বিভিন্ন কবিদের লেখা কবিতা স্থান পেয়েছে। তাহলে এখানে দেখো 5 জন কবি ছিলেন, তাকে বলা হতো পঞ্চরত্ন। ত্রয়োদশ শতকের গোড়া দিকে কবি শ্রীধর দাস কর্তৃক সংকলিত সদুক্তি কর্ণামৃতি গ্রন্থে বিভিন্ন কবিতার লেখা কবিতা স্থান পেয়েছে, কবিতার লেখা। যাক, তারপর আমরা এরপরে আমরা দেখিলি 3 নম্বরের ঘয়ের যে প্রশ্ন রয়েছে, পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী ছিল, 38 নম্বর পেজে। তাহলে এখান থেকে আমরা দেখতে পারি 38 নম্বরের দেখো পেজ, এখানেও রয়েছে উপরে। এবারে বাংলায় পাল এবং সেন শাসনের সংক্ষেপে তুলনা করা যেতে পারে। 400 বছরের বেশি স্থায়ী পাল শাসন বাংলা সমাজে যেভাবে শেকড় গেড়েছিল 100 বছরের কিছু বেশি সময় স্থায়ী সেন শাসনও তা পারেনি। গোপাল যখন রাজা হয়েছিলেন তখন তার পিছনে জনসমর্থন ছিল। বিজয় সেন এমন কোনো জনসমর্থনের ক্ষমতা আসেনি। পাল শাসকরা যেভাবে বাংলার সমাজে নিজেদের শাসনকে গ্রহণযোগ্য করে তুলতে পেরেছিল, সেন শাসকরা তা পারেনি। শিক্ষা দীক্ষায়, ধর্মচয়, শিল্পকলায় পাল যুগ অনেক এগিয়ে ছিল। তাহলে এখান থেকেও যে প্রশ্ন উত্তরগুলো ছিল 1, 2, 3 সেই প্রশ্ন উত্তরগুলো আমরা করলাম। আশা করি তোমাদের কাজে লাগবে। ভিডিওটি দেখার জন্য অনেক সবাইকে